আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিউয়ার্স, এই ভিডিওতে আপনারা দেখবেন 5টি গুরুত্বপূর্ণ গ্রামার এমসিকিউজ, যেগুলো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমটা হচ্ছে ট্রাই ইওর বেস্ট। এখানে এই বেস্ট কোন পার্ট অফ স্পিচ? বেস্ট কোন পার্ট অফ স্পিচ? এটা কি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? স্বাভাবিকভাবে মনে হতে পারে গুড থেকে বেস্ট হয়েছে, গুড, বেটার, বেস্ট, সেজন্য অনেকে মনে করতে পারে যে এটা অ্যাডজেক্টিভ হবে। কিন্তু ভিউয়ার্স, এটি কিন্তু অ্যাডজেক্টিভ হবে না। কারণ আমি গত ক্লাসে বলেছি, যদি কোনো ডিটারমিনার থাকে, কোনো পসেসিভ ফর্ম থাকে, পসেসিভ ফর্মও কিন্তু ডিটারমিনার। তো এই পসেসিভ ফর্ম থাকার পরে যদি কোনো শব্দ থাকে, একটি শব্দ থাকে, তাহলে সেটি নাউন হয়ে যাবে। দেখুন, এটা হচ্ছে পসেসিভ ফর্ম। মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, ইটস, রহিমস, করিমস, এগুলো পসেসিভ ফর্ম। তারপরে যদি একটি শব্দ থাকে, তাহলে সেটি হয়ে যাবে নাউন। এই বেস্ট এখানে নাউন হিসেবে ব্যবহার হচ্ছে। তোমার যথাসাধ্য চেষ্টা করো, তোমার যথাসাধ্য চেষ্টা করো। এখানে দেখুন, গুড সবসময় যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয় বিষয়টা কিন্তু তা নয়। মানে গুড, ভালোটা বা কল্যাণ বা মঙ্গল, এই সেন্সেও কিন্তু গুড ব্যবহার করা হয়। গুড অ্যাডজেক্টিভ হিসাবে না, নাউন হিসেবেও ব্যবহার করা যায়। ঠিক একইভাবে ইওর বেস্ট, তোমার যথাসাধ্য, মানে এরপরে আর কোনো ওয়ার্ড নেই, মানে তোমার যথাসাধ্য। এই তোমার, আমার, তার, তাদের, এই জাতীয় শব্দের পরে যদি একটি শব্দ থাকে, তাহলে সেটি নাউন। আর যদি একাধিক শব্দ থাকতো, যদি বলতাম যে ইওর বেস্ট ফ্রেন্ড, তোমার সবচেয়ে ভালো বন্ধু, তোমার বেস্ট ফ্রেন্ড, তো তখন কিন্তু বেস্ট অ্যাডজেক্টিভ হয়ে যায়, তখন ফ্রেন্ডকে মডিফাই করছে, নাউনকে মডিফাই করছে। আর এখানে এই বেস্ট কাউকে মডিফাই করছে না, মানে তোমার বেস্ট, তোমার যথাসাধ্যটুকু, এরপরে আর কোনো শব্দ নেই। সেজন্য এই বেস্ট শব্দটি এখানে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। কারণ যদি অ্যাডজেক্টিভ হবে, তাহলে কোনো নাউনকে মডিফাই করতে হবে, কিন্তু অন্য কোনো নাউন এখানে নেই যে ইওর বেস্ট ফ্রেন্ড, ইওর বেস্ট বুক, ইওর বেস্ট পজিশন, এরকম কোনো নাউন নেই। শুধু বলা হচ্ছে বেস্ট, ইওর বেস্ট, সেজন্য বেস্ট এখানে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। আর যদি প্রোনাউন হতো, তাহলে নাউনের পরিবর্তে যেটি বসে সেটি প্রোনাউন, এখানে নাউনের পরিবর্তে ব্যবহার করছে না। আর অ্যাডভার্ব বলে ভার্বকে আমরা মডিফাই করতে, এখানে ভার্বকে মডিফাই করছে না, সেজন্য এটি নাউন। কোয়েশ্চেন নাম্বার 2, দ্য ওল্ড ম্যান হ্যাজ আ ওয়াকিং স্টিক। এখানে দেখুন, এই ওয়াকিং স্টিক, ওয়াকিং এই শব্দটি এখানে কি হিসেবে ব্যবহার করা হয়েছে? এটা কি পার্টিসিপল, জিরান্ড, ভার্বাল নাউন না অ্যাডভার্বিয়াল? তো দেখুন, এই ওয়াকিং অনেকেই মনে করে যে ভার্বের সাথে আইএনজি থাকলেই সেটি জিরান্ড না হয় পার্টিসিপল। ভিউয়ার্স, বিষয়টি কিন্তু সেরকম নয়। এই যে ওয়াকিং, ভার্বের সাথে আইএনজি থাকলে সেটি যদি নাউনের মতো কাজ করে, তাহলে সেটি হয়ে যাবে জিরান্ড। আর যদি সেটি অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তাহলে সেটি হয়ে যাবে পার্টিসিপল। তো এটি ভার্বাল নাউন তো মোটেই না, কারণ ভার্বাল নাউন হতে গেলে দা এবং অফ, দা ভার্বের সাথে আইএনজি এবং অফ থাকতে হবে, অথবা কোনো ডিটারমিনার থাকতে হবে, কিন্তু এটি ভার্বাল নাউন না। আবার অ্যাডভার্বিয়াল না, যে কোনো ভার্বকে মডিফাই করছে, সেরকম না, ভার্ব থেকে হয়েছে ওয়াকিং স্টিক। তাহলে এটি প্রশ্ন আসতেছে যে পার্টিসিপল অথবা জিরান্ড, তাহলে কোনটা হবে? একটি বিষয় দেখুন, কোনো ভার্বের সাথে আইএনজি করে তারপরে যদি কোনো নাউন থাকে এবং সেই নাউনটি যদি ওই ক্রিয়ার কাজটি করতে পারে, তাহলে সেটি হয়ে যাবে পার্টিসিপল। আর যদি করতে না পারে, তাহলে সেটি হয়ে যাবে জিরান্ড। এখানে দেখুন, ওয়াকিং স্টিক, ওয়াক থেকে ওয়াকিং করা হয়েছে, তারপরে যে নাউনটি রয়েছে, এই যে স্টিক, এই শব্দটি রয়েছে। এখন এই শব্দটি কি এই ক্রিয়ার কাজটি করতে পারে কিনা? যদি করতে পারে, তাহলে হয়ে যাবে পার্টিসিপল। আর যদি করতে না পারে, তাহলে হয়ে যাবে জিরান্ড। এখন যদি আরেকটা এক্সাম্পল দেখুন, যদি বলি যে ফ্লাইং, দেখুন ফ্লাইং বার্ড, এখানে যদি আমরা এই বার্ডটিকে দেখি, যেটি একটি নাউন, ভার্বের সাথে আইএনজি তারপরে নাউন। এই বার্ড, এই শব্দটি যদি এই ক্রিয়ার কাজটি করতে পারে, তাহলে সেটা হয়ে যাবে পার্টিসিপল। ফলো করুন, ফ্লাইং বার্ড একটি উড়ন্ত পাখি, পাখি কিন্তু উড়তে পারে, পাখি এই ক্রিয়ার কাজটি করতে পারে। আমরা এটা লিখতে পারি, আ বার্ড which is flying,
একটি জিনিস মনে রাখবেন, যেটা উইচ ইজ অথবা হু ইজ দিয়ে ভাঙা যাবে সেটা কি পার্টিসিপল, সেজন্য এখানে ফ্লাইং শব্দটি পার্টিসিপল, কারণ এই বার্ড ফ্লাই করতে পারে, একটি উড়ন্ত পাখি, পাখি কিন্তু উঠতে পারে, এই ফ্লাইয়ের কাজটা পাখি করতে পারে, সেজন্য এটি প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের তো আইএনজি এবং সেটি অ্যাডজেক্টিভ, কেমন পাখি, উড়ন্ত পাখি। কিন্তু এখানে একটু ফলো করুন যে পাখি কিন্তু এই ক্রিয়ার কাজটি করতে পারে বলে এটি পার্টিসিপল। কিন্তু এইখানে সেন্টেন্সটা দেখুন যে ওয়াকিং স্টিক, এখানে কি এই স্টিক এই ওয়াক করতে পারে? স্টিক মাত্র লাঠি, হাঁটার লাঠি, মানে বৃদ্ধ লোকটির একটি হাঁটার লাঠি রয়েছে বা আছে। তো এখানে ওয়াকিং স্টিক, স্টিক কিন্তু এই ওয়াকের কাজটা করতে পারে না, অর্থাৎ লাঠি কিন্তু হাঁটতে পারে না। আমরা বলতে পারি যে হাঁটন্ত লাঠি, মানে যে লাঠি হাঁটছে এরকম না। আমরা এটা ভাঙতে পারি এরকম, যা স্টিক ফর ওয়াকিং। দেখুন আই স্টিক ফর ওয়াকিং, এখানে হাঁটার জন্য লাঠি, মানে যে লাঠি হাঁটছে সেরকম না, হাঁটার জন্য লাঠি, সেজন্য এটি আসলে এই ওয়াকিং এখানে নাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেজন্য আর ভার্বের সাথে আইএনজি করে যদি সেটি নাউনের মতো ব্যবহৃত হয় তাহলে সেটি হয়ে যাবে জিরান্ড। উত্তরটি হবে অবশ্যই জিরান্ড। আমি আর একবার ব্যাখ্যাটা বলি, যেমন ধরুন আরেকটি বলি, সুইমিং পুল। তো সুইমিং পুল, আমরা কি পুল কি কখনো সুইম করতে পারে না, তাহলে আমরা বলতে পারি আ পুল ফর সুইমিং, আ পুল ফর সুইমিং। তারপরে এ পুল ফর সুইমিং যদি এরকম বলা হয়, মানে ফর দিয়ে যদি আপনি ভাঙেন তাহলে সেটি হয়ে যাবে জিরান্ড, মানে ওই ক্রিয়ার কাজটি সেটা করতে পারে না। পুল কিন্তু সুইম করতে পারে। মূল বিষয়টি হচ্ছে স্টিক হাঁটতে পারে না, তাই এটি জিরান্ড। আর বার্ড ফ্লাই করতে পারে, তাই এটি পার্টিসিপল। মানে যেটি কন্টিনিউয়াস টেন্স করা যাবে সেটি আসলে পার্টিসিপল। মানে দেখুন এখানে কন্টিনিউয়াস টেন্স করা যাচ্ছে, কিন্তু এটা আসলে কন্টিনিউয়াস টেন্স না, সেজন্য এটি জিরান্ড। আর যেটি কন্টিনিউয়াস টেন্স হবে সেটি আসলে হয়ে যাবে পার্টিসিপল, মানে ক্রিয়ার কাজটি যে করতে পারে তাহলে পার্টিসিপল, করতে না পারলে সেটি জিরান্ড। সেজন্য নিশ্চিতভাবে উত্তর হবে বি, জিরান্ড। আশা করি বুঝতে পেরেছেন। কোয়েশ্চেন নাম্বার 3, হোয়াট ইজ দ্য ডিপ অফ দ্য ক্যানাল? তো বলা হচ্ছে যে এই ক্যানালের ডিপ কি? আসলে এই ডিপ মানে গভীর। এখন দেখুন অনেকেই হয়তো বলবে যে আগে দা থাকলে পরে নাউন হবে। হ্যাঁ, অবশ্যই কথাটি ঠিক, কোনো ডিটারমিনার থাকলে পরে নাউন হবে, আর্টিকেল থাকলে পরে নাউন, স্বাভাবিকভাবেই। কিন্তু আপনি যদি বাংলায় অনুবাদ করেন বিষয়টি আরো সহজভাবে ধরতে পারবেন, এরকম যে হোয়াট ইজ দ্য ডিপ অফ দ্য ক্যানাল, অর্থাৎ এই ক্যানালের ডিপ কি? এটা কি বলা যায় এই ক্যানালের ডিপ কি? ডিপ মানে তো গভীর। এই ক্যানালের গভীর কি, এটা কি বলা যায় না? এই আমরা যদি স্বাভাবিকভাবে চিন্তা করি যে এই ক্যানালের গভীর কি, না এই ক্যানালের গভীরতা কত, এই ক্যানালের গভীরতা কত, এই ক্যানালের গভীর কি না গভীরতা কত, তাহলে দেখুন সেই জন্য এই ডিপ হচ্ছে একটি ওয়ার্ড যেটি অ্যাডজেক্টিভ, ডিপ মানে গভীর, আর ডিপেস্ট মানে গভীরতম। এই ক্যানালের আমরা যদি বাংলায় অনুবাদ করি যে এই ক্যানালের গভীরতাতম কত, এটা কিন্তু বলা যায় না। এই ক্যানাল ডিপের কম্পারেটিভ ফর্ম হচ্ছে ডিপার। এই ক্যানালের গভীরতা কি, মানে গভীরতর কি। ডিপ এর কম্পারেটিভ হচ্ছে আরো গভীর যেটা, সেটা হচ্ছে ডিপার, কিন্তু এই জন্য এই উত্তরটা হবে না। আর ডিপলি মানে তো গভীর ভাবে, যদি বলি যে এই ক্যানালের গভীর ভাবে কত, এটা কি বলা যায় যে এই ক্যানালের গভীর ভাবে কত? কোনোদিনই এটা বাংলা অনুবাদ হয় না। আবার ডেপথ, দেখুন ডেপথ হবে উত্তর, কেন? কারণ ডেপথ মানে হচ্ছে গভীরতা। আমরা যদি বলি যে হোয়াট ইজ দ্য ডেপথ অফ দ্য ক্যানাল, অর্থাৎ এই ক্যানালের গভীরতা কত, এই গভীরতা সেন্সে ব্যবহার করা হয়েছে, সেজন্য উত্তর হবে ডেপথ। আর দা থাকলে তো নাউন হবে, ডিপের নাউনটা হচ্ছে ডেপথ। এটা অবশ্যই ঠিক আছে, ডিপের নাউনটা হচ্ছে ডেপথ, কিন্তু আপনি যদি বাংলায় অনুবাদ করেন বিষয়টা আরো হয়ে যাবে যে এই ক্যানালের গভীরতা কত, সেজন্য গভীরতার ইংলিশ হচ্ছে ডেপথ। উত্তর হবে ডেপথ। আশা করি বুঝতে পেরেছেন। কোয়েশ্চেন নাম্বার 4, হি স্যাট ড্যাশ দ্য ফায়ার ড্যাশ মি। এটা প্রেপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের ব্যাপার। তো সিট থেকে স্যাট হয়েছে, আমরা যদি এটা যদি এরকম করি যে দেখুন সিট বাই
সামথিং বা সামবডি। এই সিট বাই সামথিং বা সামবডি তার মানে কিন্তু কারোর পাশে বসাকে বলা হয়। এই বাই মানে এখানে বিসাইড সেন্সে ব্যবহার করা হচ্ছে। সিট বাই সামবডি অর সামথিং। যদি বলি যে হি স্যাট বাই দ্য ফায়ার, তার মানে হচ্ছে সে আগুনের পাশে বসেছিল। এখন ড্যাশ মি যদি বলি আমার সাথে, তাহলে দেখুন সিট বাই সামবডি অর সামথিং ড্যাশ উইথ সামবডি, তার মানে সে কারোর সাথে কোনো কিছুর পাশে বসেছিল। এরকম সেন্সে আপনি সিট বাই, বাই মানে এখানে পাশে, আর সামবডি মানে কারোর পাশে বসা, উইথ সামবডি কারোর সাথে। আবার যদি সামথিং দেন তাহলে কোনো কিছুর পাশে বসা, উইথ সামথিং কারোর সাথে কোনো কিছুর পাশে বসা। এই সেন্সে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি ব্যবহার করা হয়েছে। তো দেখুন হি স্যাট, ইন তো হবেই না, কারণ সিট বাই সামথিং মানে কোনো কিছুর পাশে বসা। তাহলে বাই কোনটাতে অফ তো হবে না, সিট স্যাট অফ হয় না। স্যাট দেখুন বাই এটাতে রয়েছে, হি স্যাট ড্যাশ দ্য ফায়ার ড্যাশ মি, তার মানে হি এটা ফলো করুন, সিট থেকে স্যাট, হি স্যাট, তো সে বসেছিল বাই দ্য ফায়ার মানে আগুনের পাশে বসেছিল ড্যাশ মি আমার সাথে, উইথ মি। দেখুন সিটের পরে বাই এবং কারোর সাথে সেজন্য উইথ। এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের ব্যাপার যে হি স্যাট বাই দ্য ফায়ার, তিনি বা সে আগুনের পাশে বসলো উইথ মি মানে আমার সাথে সে আগুনের পাশে বসেছিল। তাহলে এখানে হবে হি স্যাট বাই দ্য ফায়ার উইথ মি, সেজন্য উত্তর হবে সি। আশা করি বুঝতে পেরেছেন যে সিট বাই সামথিং উইথ সামবডি মানে কারোর সাথে কোনো কিছু পাশে বসে থাকা। হি স্যাট বাই দ্য ফায়ার উইথ মি। আশা করি বুঝতে পেরেছেন। কোয়েশ্চেন নাম্বার 5, হু উইল অ্যাকাউন্ট ড্যাশ দ্য লস। তো এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের ব্যাপার যে হু উইল অ্যাকাউন্ট ড্যাশ দ্য লস। এই অ্যাকাউন্ট এটা কিন্তু এখানে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। অ্যাকাউন্ট এখানে হিসাব না। অ্যাকাউন্ট দেখুন অ্যাকাউন্ট আমরা যদি শব্দটি এইভাবে লিখি, অ্যাকাউন্ট টু সামবডি ফর সামথিং। দেখুন অ্যাকাউন্ট টু সামবডি ফর সামথিং মানে অ্যাকাউন্ট টু সামবডি কারোর কাছে জবাব দিয়া, কৈফত দিয়া, ফর সামথিং কোনো কিছুর জন্য কারোর কাছে কৈফত দিয়া বা জবাব দিয়া। এক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টের পরে আপনাকে ব্যবহার করতে হবে টু, অ্যাকাউন্ট সামবডি কারোর কাছে কৈফত দিয়া, ফর সামথিং কোনো কিছুর জন্য কারোর কাছে জবাব দিয়া। তো যদি বলি এরকম সেন্টেন্সে আমাকে আমার কর্মকাণ্ডের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে বা কৈফত দিতে হবে, তাহলে আই উইল হ্যাভ টু অ্যাকাউন্ট টু দ্য অলমাইটি ফর মাই অ্যাক্টিভিটিস আমার কর্মকাণ্ডের জন্য। যদি বলি যে তোমাকে এই ঘটনার জন্য আমার কাছে জবাবদিহি করতে হবে, তাহলে ইউ হ্যাভ টু অ্যাকাউন্ট টু মি ফর দিস ইভেন্ট মানে এই ঘটনার জন্য, ফর দিস অকারেন্স এই ঘটনার জন্য তোমাকে আমার কাছে কৈফত দিতে হবে, জবাব দিতে হবে। তাহলে অ্যাকাউন্ট টু সামবডি যার অর্থ হচ্ছে কারোর কাছে জবাব দেওয়া বা কৈফত দেওয়া, ফর সামথিং কোনো কিছুর জন্য। তাহলে এখানে বলা হচ্ছে যে হু উইল অ্যাকাউন্ট ড্যাশ দ্য লস, এখানে কিন্তু কারোর কোনো ব্যক্তি নেই। তার মানে এই ক্ষতির জন্য কে কৈফত দেবে মানে কে জবাব দেবে, এই ক্ষতির জবাবটা দেবে কে, এর হিসাব নিকাশ দেবে যে কেন ক্ষতি হয়েছে। তাহলে দেখুন কোনো ব্যক্তি নেই, সেজন্য অ্যাকাউন্টের পরে এখানে হবে উত্তর সি, ফর। এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাকাউন্ট টু সামবডি ফর সামথিং, তার মানে হচ্ছে কোনো কিছুর জন্য কারোর কাছে কৈফত দিয়ে বা জবাব দিয়ে। ভিউয়ার্স, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর যদি এরকম ভিডিও আরো অনেক পেতে চান তাহলে অবশ্যই শেয়ার করতে হবে এবং অবশ্যই একটি কমেন্ট করবেন কেমন হয়েছে। থ্যাংকস আ লট এগেইন ফর ওয়াচিং দিস ভিডিও।